জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন, আমি একটু বিষয়টিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চাই। আমরা যে শিরোনাম ঠিক করেছি সেটা হচ্ছে সংসদে আলোচনা চলছে সংসদীয় সার্বভৌমত্ব বা সংসদ সার্বভৌম। এই কথা আমরা আমাদের স্যার সালাউদ্দিন আহমদের মুখে শুনছি। এই যে স্যার বললাম, এটা ব্যঙ্গ করে বলি নাই, উনি নিজেই বলছেন যে উনি সংবিধান পড়াচ্ছেন সবাইকে। এটা আপনারা শুনেছেন, সংসদে বলেছেন যে এখন আমি মাস্টারি করতে হবে, উনি বলেছেন এই কথা। কাজে উনাকে তো স্যার বললে সমস্যা নেই, উনি আমাদের সবার স্যার। তো স্যার বলছেন সংসদ সার্বভৌম। আসলে সংসদ সার্বভৌম বলতে যেটা ওনারা বোঝাচ্ছেন, এটা হচ্ছে এই জিনিস যে শিরোনামটা আমরা ঠিক করেছি, এটা হলো সংসদীয় স্বৈরতন্ত্র। কিরকম স্বৈরতন্ত্র এটা? তারা কিন্তু বলছেন যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, যেটা আমাদের জাভেদ রাসিম বলে গেলেন, আমাদের জনগণ সার্বভৌম, জনগণ অধ্যাদেশ থাকবে, কোন অধ্যাদেশ থাকবে না। এবং পরবর্তীতে ওনাদের সংসদীয় যে দল, সেই দলের মিটিং এ স্কুলিং করানো হচ্ছে সংসদ সদস্যদেরকে যে আপনাদেরকে এই অবস্থান নিতে হবে। অর্থাৎ কণ্ঠ ভোটে হ্যাঁ বলুন না বলুন, হ্যাঁ বলুন না বলুন। অর্থাৎ আপনারা দেখেছেন ওই যে মনিরা শারমিন যে অধ্যাদেশটার কথা তুলেছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলার যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা আমি পড়ছিলাম, আমার খুব মজা লাগছিল। 3 মিনিটে পার্লামেন্টে 3 মিনিটে পাশ হয়েছে, মাত্র 3 মিনিটে। আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ বলুন, হ্যাঁ হাত তুলেছে সবাই, এভাবে। এর বেশি কিন্তু কিছু না। আচ্ছা দেখেন, এই যে নওশাদ জামিল একজন অত্যন্ত লার্নেড এবং আমি বলবো যে যোগ্য সংসদ সদস্য। তিনি ওই মানবাধিকার কমিশন সহ গুম কমিশন যেগুলো বাতিল করে দিচ্ছে বিএনপি, তার সরকার, তার দল, সেটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং একটা লম্বা ফিরিস্তি আমরা করেছি। এক্সেলেন্ট রাইটার, কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে প্রশ্ন করছি, এই একই নওশাদ জামিল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে না বলতে পারবেন কিনা? পারবেন না, কারণ আর্টিকেল 70। উনি ওই সংসদীয় কমিটিতে না বলছেন, মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সংসদের ভেতর নোট অফ ডিসেন্ট দিতে পারবেন না। ওনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে হাত তুলতে হবে যে হ্যাঁ আমি দলের সিদ্ধান্তের পক্ষে আছি। দল যেটাকে না বাতিল করতে বলবে বাতিল করব, দল যেটাকে রাখতে বলবে সেটা রাখবো। এটাই হচ্ছে আমাদের সোকল্ড সংসদীয় সার্বভৌমত্ব, যেটা আসলে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু না। এখন সে এক ব্যক্তিটাকে নিন্দুকেরা, আমার কথা না, নিন্দুকেরা নানা ধরনের গুঞ্জন করতেছে যে সে এক ব্যক্তিটাকে। আমরা অবশ্য সংসদে শুনি বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক ভালো বুঝে, আমরা বুঝি না, এরকম একটা কথা তাদের দিক থেকে আমরা খুব শুনতে পাই। এখন সেই বোঝাপড়াটা কিরকম? সংসদে সংসদ নেতাকে উপস্থিত রেখে আরেকজন সংসদ সদস্য তিনি বলছেন যে ইয়েস, আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে, সংসদ নেতার পক্ষে বলবো। এটা উনি দম্ভের সাথে বলছেন। এইরকম একটা নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে আর কখনো আছে কিনা আমার ধারণা নাই, যে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন বলেন, এবং ভঙ্গিটা এরকম যে আমি সংসদ নেতার পক্ষে বলবো, এরপর যদি সংসদ নেতার বলতে মন চায় বলবো। এভাবেই কিন্তু বলেছেন। তো এইরকম একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিএনপি আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা বিএনপিকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আলোচনাটা এসেছে যে বিএনপির কিন্তু একটা ব্যারাম আছে, বিরাট ব্যারাম। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হয়ে উঠলো, এরকম একটা দানব ফ্যাসিবাদী হয়ে উঠলো, এটা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মানে গত 15-17 বছর ধরে হয়ে আসছে। কিন্তু একটা কথা কিন্তু আমরা বলি না, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি। এই কথাটা স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এরকম একটা দানব হয়ে উঠতে পারলো, এটা আসলে বিএনপির কারণে। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে, 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে। মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে নাই। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি বৈঠা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফ্যাসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা নেই আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি তাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। আর ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসুদ ভাই যে কথাটা বলে গেছেন, এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে, এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালে 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলো মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে, এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে
সাধুবাদ জানিয়েছি, অনেকেই খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ। যদি মানবাধিকারের নতুন অধ্যাদেশটা পাশ হতো, তাহলে কোনটা সাধারণ অপরাধ আর কোনটা রাজনৈতিক প্রতিরোধ এটা ঠিক করতো এই স্বাধীন মানবাধিকার কমিশন। কিন্তু সেই মানবাধিকার অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে পুরনো 2009 সালের মানবাধিকার আইনটা আবার ফেরত আসছে। সেই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, সেই ঘটনার তদন্ত বা ব্যবস্থা মানবাধিকার কমিশন নিতে পারবে না। তাহলে কে নেবে? যার বিরুদ্ধে অভিযোগ সেই নেবে, পুলিশ। অর্থাৎ সামনে যদি রাজনৈতিক বিবেচনার বিএনপি সরকারের মনে হয় এবং পুলিশের মনে হয় যে, কারণ তারাই ঠিক করবে কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা আপনার ওই সাধারণ অপরাধ। ফলে যদি কাউকে তারা নাজেহাল করতে চায়, বিরোধী মতকে এই ধারাটা দিয়ে তারা নাজেহাল করতে পারবে। সেই সূক্ষ্ম ফাঁকটা কিন্তু এমনকি যে অধ্যাদেশটাকে তারা গ্রহণ করছে সেখানেও রেখে দিচ্ছে, আর যেগুলো বাতিল করছে সেগুলো কথা তো বলাই বাহুল্য। ফলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে তারা দায় মুক্তি দিচ্ছে, কিন্তু এটাতে আমাদের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা ফাঁক তারা রেখে দিয়েছে। এখন আমরা আসলে ভাবতে পারি না যে এত দ্রুত যে আমাদের যে অর্জন, সে অর্জন নিয়ে আবার কথা বলতে হবে আজ, এবং সেটা আবার দাবি জানাতে হবে। এটা আমরা ভাবতে পারি না, কিন্তু আমাদের করতে হচ্ছে। আজকে শিরোনাম যদি আপনারা খেয়াল করেন, আমরা খুব পরিকল্পিতভাবে জুলাই সনদ এখানে রাখি নাই। কেন রাখি নাই? কারণ বিভিন্ন প্রোগ্রামে আমরা যাচ্ছি, বিএনপি সংশ্লিষ্ট লোকদের সাথে দেখা হচ্ছে, তাদের সবার হাতে হাতে জুলাই সনদ। মানে কি এক বাংলাদেশে আসলাম, এখন বিএনপি সবচেয়ে বেশি জুলাই সনদের মানে আপমোল্ডার হয়ে গেছে। দেখি যে তাদের সবার হাতে জুলাই সনদ। ঘটনা কি? কারণ তারা আসলে গণভোট বাস্তবায়ন করবে না, তারা আসলে অধ্যাদেশ বাতিল করে দেবে, এই জন্য তারা জুলাই সনদের এটা দেখায়। কিন্তু গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, জুলাই সনদ কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য আমরা আর জুলাই সনদ বাস্তবায়ন করেন এই দাবি করি না। আপনি গণভোটকে রেখে দিতে চাচ্ছেন। আচ্ছা, বিএনপি বলছে ওই কুইনাইন নাকি খাওয়ানো হয়েছে। আপনারা শুনছেন না স্যারের মুখে, না স্যার সালাউদ্দিন আমাদের মুখে, যে আমাদেরকে কুইনাইন খাওয়াইছেন আপনারা, বলেছেন না? আরে ভাই, এমন জ্বর আসছিল কুইনাইন না খাওয়ার উপায় কি? এখন জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন যে কুইনাইনটা কেন খাওয়াইতে হয়েছে। আপনিও তখন কুইনাইনের পক্ষেই ছিলেন। এবং এই যে এখন গণভোটটাকে তারা বাতিল করে দিতে চাচ্ছে বা গণভোট তারা মানবে না, গণভোট অধ্যাদেশটা, আমরা কিন্তু গণভোট অধ্যাদেশ নিয়ে কথাই বলতেছি, গণভোট অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে। এই গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আসলে গণভোটকে তারা বাতিল করে দিচ্ছে। এবং জুলাই সনদ এখন তারা বলছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই জুলাই সনদকেও তারা ভায়োলেট করা শুরু করেছে। যার একটা প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়। এটার ব্যাপারে তাদের কোনো নোটিফিকেশন ছিল না, তো তারা এটা বাস্তবায়ন করবে না, মানে অলরেডি করেনি, অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। তারা পুলিশ কমিশন, যেটা কথা মনিরা শারমিন বলেছেন, সেই পুলিশ কমিশনের ওই আইজিপির যে সুপারিশ করার বিধান ছিল, সেটাকে তারা বাতিল করে দিয়েছে। মানে যেটা অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত হয়েছিল যে পুলিশ অধ্যাদেশটা, সেটা ইতিমধ্যে অত্যন্ত দুর্বল একটা অধ্যাদেশ ছিল। সেই দুর্বল অধ্যাদেশকে তারা জাস্ট ওটা রাখবে না, এই কারণে তারা এইটুকুকে ওই আইজিপির নিয়োগের যে সুপারিশ, সেটাকে বাতিল করে দিয়ে এখন হচ্ছে আপনার পুরো কর্তৃত্ব, মানে একজন দলদাস আইজিপি বসাবে, এটাই তাদের নিয়ত। এবং এটার প্রমাণটা তারা কোথায় রাখছে? একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি, সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। এবং আমি দাবি জানিয়েছি, যেহেতু আপনারা বিসিবি কে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড, স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। বৈষম্য হচ্ছে, এটাই হচ্ছে। হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। এবং হ্যাঁ, এখানে আবার এই যে একজনকে রেখেছে, আপনারা দেখেন আমাদের অনেক প্রিয় রাসনা ইমাম আপা, তাকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। মানে উনি ববি হাজ্জাজের স্ত্রী ডেফিনেটলি, কিন্তু এটা কিন্তু ওনার সামাজিক পরিচয় না। উনি একজন ব্যারিস্টার, উনি একজন আইন বিশেষজ্ঞ। এখন এই বিএনপি খপ্পরে পড়ে, মানে মানুষ ওই যে বলে না যে মানুষ বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়, এখন উনারা যে বিএনপি খপ্পরে পড়ছেন, এই বিএনপি খপ্পরে পড়ার কারণে উনার যে এতদিনকার প্রফেশনাল লাইফ, উনার যে এতদিনকার সামাজিক লাইফ, উনার যে সামাজিক মর্যাদা, সমস্ত কিছু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে গেছে। এবং উনি এটা কেন মেনে নিয়েছেন আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিয়েন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না। আপনার আরো বিএনপি যদি আপনার মর্যাদা বুঝতো, তাহলে আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিত, যেটা আপনি ডিজার্ভ করেন। কিন্তু আপনাকে রেখেছে কোথায়? ওই যে নারী হিসেবে নারী কোটা দেখাবে যে হ্যাঁ আমরা একজন নারীকেও রেখেছি। সেই জন্য তারা আসলে বিসিবির ওই পরিচালনা কমিটির সদস্য হিসেবে আপনাকে আসলে এর মধ্যে দিয়ে আপনার মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করছে। এটা রাসনা ইমাম বাবা বুঝবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। ফলে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি এটা থেকে বের হয়ে আসেন, যদি আপনার আত্মমর্যাদা থাকে। তো আমাদের বাকি বক্তারা কথা বলবেন এবং আমাদের এটা
আমরা আপনাদের কথা দিচ্ছি সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা এই ইস্যুটা কোনোদিনই ছাড়বো না যে গণভোট বিএনপি যে গণভোটকে আজকে নাই করে দিতে চাচ্ছে সেই গণভোটটা বিএনপি নাই করে দিয়ে এবং আপনার তারেক রহমান সাহেবের জেস্টার পলিটিক্স দিয়ে নির্বাক জেস্টার পলিটিক্স দিয়ে তিনি পার পাবেন এটা আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।